আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই বাড়িতে আছো এবং সবাই নিরাপদে আছো। কোভিড-19 এই সংক্রমণের সময় সংসদ টেলিভিশনে নিয়মিত তোমাদের ক্লাস কার্যক্রম চলছে। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে, সেই ক্লাসের বাড়ির কাজগুলো অবশ্যই করবে। পাশাপাশি মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজের নামে একটি লাইভ পেজ খোলা হয়েছে। অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মজুমদার স্যারের নেতৃত্বে অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় সকল শিক্ষক মণ্ডলী নিজ নিজ বিষয়ের উপর সেখানে ক্লাস দিচ্ছেন। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে, সেই ক্লাসের বাড়ির কাজগুলো তোমরা অবশ্যই করবে। এরই ধারাবাহিকতা আমি মোহাম্মদ শরীফ হোসেন, সহকারী শিক্ষক, মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় কলেজ, আজকে তোমাদের সামনে নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি কবিতা নিয়ে এসেছি। তোমাদের সবাইকে প্রথমে আমি আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। সবাইকে স্বাগতম। স্ক্রিনে দেখো আমার পরিচয় দেখতে পাবে, যেটা আমি তোমাদেরকে আগেই দিয়েছিলাম। আমাদের আজকে পাঠ্য বিষয় হচ্ছে রানার কবিতা। ঠিক আছে, বাংলা সাহিত্যের আমরা কবিতাটা কি পড়ব? রানার কবিতা। কবিতাটি পড়ানোর পূর্বে আমি রানার শব্দটি একটু ব্যাখ্যা করতে চাই। রানার বলতে আসলে আমরা কি বুঝি বলো তো? রানার বলতে যে দৌড়ায় তাকেই তো রানার বলে, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছো তোমরা। রানার বলতে যারা দৌড়ায় তাকেই রানার বলা হয়। কিন্তু তোমরা কি জানো, ইংরেজ আমলে রানার একটা চাকরি ছিল, একটা পোস্ট বা একটা পদবি ছিল। কারণ সেই সময় তো বর্তমান যুগের মতো এত আধুনিক প্রযুক্তি ছিল না। তখন চিঠি, মানি অর্ডার সব কিছুই ডাক যোগাযোগের মাধ্যমে হতো। এখন এই যে চিঠি, ডাক যোগাযোগ এক গ্রাম থেকে আরেক গ্রামে, এক শহর থেকে আরেক শহরে হতো, সেই চিঠি, ডাক যোগাযোগগুলো সবগুলো একটা বস্তায় ভরে রাত্রে দৌড়ে সেটা অন্য শহরে পৌঁছে দেওয়ার কাজে যারা নিযুক্ত থাকতো তাদেরকেই বলা হতো রানার, যেটার বাংলা অর্থ হচ্ছে ডাক হরকরা। অর্থাৎ এত কষ্টের কাজের একটা পোস্ট ছিল সেই সময়, যে রানার বলতে যারা কি করত, যারা চিঠিপত্র সব কিছু রাত্রে দৌড়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে, এক শহর থেকে আরেক শহরে নিয়ে যেত দৌড়ে। ঠিক আছে, এদেরকে রানার বলা হতো। আশা করি তোমরা রানারটা বুঝেছো। চলো আমরা সামনে যাই। এই যে দেখো, আমি যে ডাক কথা বলতাম, আগে মানুষ তার চিঠিপত্র এই ডাকের মধ্যে ফেলতো, এখান থেকে যার যার ঠিকানায় পৌঁছে দেওয়া হতো। ঠিক আছে, এই যে দেখো, ওই যে পাশে দেখছো এই চিঠিগুলো সব এইভাবে ডাক হরকরা যারা রানার ছিল তারা রাত্রে সবগুলো এগুলো বস্তায় ভরে কাঁধে বোঝা নিয়ে এভাবে দৌড়ে এক শহর থেকে আরেক শহরে তারা এগুলো পৌঁছে দিত। কতটা কষ্টের কাজ একটু ভাবো। বাংলাদেশ ডাক বিভাগের এই ডাক হরকরা ছিল তারা। তো এই কবিতাটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। ছবিতে তোমরা তার স্ক্রিনে তোমরা তার ছবি দেখতে পাচ্ছ, কবি সুকান্ত ভট্টাচার্য। কবি সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যের খুবই অল্প সময়ের জন্য এসেছিলেন এবং সবচেয়ে ছোট কবি এই কারণ তিনি মাত্র, মানে এটা একটা দুর্ভাগ্যের কথা বাংলা সাহিত্যের জন্য, বাংলাদেশের জন্য, যে এই এত প্রতিভাবান একজন কবি যিনি মাত্র 21 বছর বয়সে যক্ষ্মায় আক্রান্ত হয়ে মারা যায়। তো তিনি কবিতা লেখা শুরু করেন কত থেকে, মনে করো 18 থেকে কত 21, মাত্র 3 বছর। কিন্তু এই 3 বছরে তিনি কবির মর্যাদা পেয়েছে, যদিও সেটা সে জন্মকালে পায়নি, মৃত্যুর পরে পেয়েছে। অর্থাৎ তিনি যখন মারা গিয়েছেন তার 1-2 বছর পরে তার ট্রাঙ্কগুলো ঘেটে তার বাড়ির কোনো আত্মীয়, মা ভাই বোন হতে পারে, তারা কি করেছিলেন, তারা সেটাকে বের করেছিলেন। পরবর্তীতে সেগুলো পড়ে আমরা জানতে পেরেছি যে ছোট হলেও তার ভিতরে কি পরিমাণ কবি প্রতিভা লুকিয়েছিল এবং তার অসাধারণ কবিতাগুলো আমরা জানতে পেরেছি, এবং তখন থেকে তিনি কবি পরিচিতি, মানে কবি হিসেবে খ্যাতি অর্জন করেন।
তো অনেকেই বলে যে তিনি তো মাত্র 3 বছর বাংলা সাহিত্যে ছিলেন, তিনি যদি নর্মাল অন্যান্য কবিদের মতো জীবন পেতেন, অর্থাৎ 40-50 বছর একটা জীবনকাল পেতেন, তাহলে হয়তোবা বাংলা সাহিত্যের একেবারে প্রথম সারির কবি আসন তিনি দখল করে নিতেন। তা আমরা কবি পরিচিতিতে যাই, চলো। প্রথমে শিখন ফলটা আসো। এই পাঠ শেষে আমরা কি শিখতে পারবো? এই পাঠ শেষে আমরা রানার কবিতার কবি পরিচিতি বর্ণনা করতে পারবো, কবিতাটির আদর্শভাবে পাঠ করতে পারবো, কবিতাটির পাঠ পরিচিতি ব্যাখ্যা করতে পারবো, রানার নতুন খবর, হরিণের মতো যায় লণ্ঠন শব্দগুলির অর্থগুলো বলতে পারবো। প্রথমে আসো আমরা কবি পরিচিতিটা দেখে নিই। যেহেতু তোমাদের বইয়ে বাংলা সাল দেওয়া আছে, তাই বাংলা সালটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কবি সুকান্ত ভট্টাচার্য, তিনি 1333 বঙ্গাব্দে 30শে শ্রাবণ কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি দেশবন্ধু স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় অকৃতকার্য হন। তার উল্লেখযোগ্য কতগুলো কাব্যগ্রন্থ আছে: ছাড়পত্র, পূর্বাভাস, ঘুম নেই, অভিযান, হরতাল। এই অসীম প্রতিভার কবি মাত্র 21 বছর বয়সে 29শে বৈশাখ 1954 সালে তিনি মাত্র 21 বছর বয়সে যক্ষ্মায় মৃত্যুবরণ করেন। এবার আমরা কবিতাটি আদর্শ পাঠ করব, অর্থাৎ কবিতাটি আমি তোমাদেরকে বোঝাবো, লাইন টু লাইন ব্যাখ্যা করব, ঠিক আছে? তো এটা লাইন টু লাইন ব্যাখ্যা করার জন্য আমরা বই বের করব। তোমরা সবাই বই বের করো, আমি বই বের করছি। স্ক্রিনে বইয়ের পৃষ্ঠাগুলো আমি তোমাদেরকে শো করে দেখাচ্ছি। সেখানে বইয়ের ওখানে আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন সেটা আমরা বিস্তারিতভাবে বলবো। দেখো, আমরা বই বের করেছি সবাই। আমরা কবি পরিচিতি আগেই পড়েছিলাম, আমরা এবার কবিতায় যাব। কবিতায় দেয়া আছে, দেখো, রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। রানার চলেছে রানার। কবি এখানে প্রথমেই রানারের পরিচয় দিয়েছেন। আমরা কিন্তু আগেও রানারের পরিচয় পেয়েছিলাম যে রানার এমন একজন ব্যক্তি যিনি চিঠিপত্র, অন্যান্য মানি অর্ডার সব কিছু একটা বস্তার মধ্যে বোঝাই করে রাত্রের মধ্যে সে এক গ্রাম থেকে আরেক গ্রামে বা শহর থেকে শহরে ছুটে সেগুলো পৌঁছে দেয়। তো এখানে কবি সেটাই বলছে যে রানার যখন যায় তার সাথে একটা ঘন্টা থাকে, হ্যারিকেন থাকে, আর একটা বর্ষা থাকে তার হাতে। বর্ষাটা এই কারণে থাকে যেহেতু তার কাছে অনেক মূল্যবান জিনিসপত্র আছে, তাই সে হয়তো কি করতে পারে, মূল্যবান জিনিসপত্র থাকার কারণে তাকে হয়তো ডাকাতরা হত্যা করতে পারে। ডাকাতদের থেকে বাঁচার জন্য সে সেগুলো সাথে রাখে। রাত্রির পথে পথে চলে, কোনো নিষেধ জানে না মানার। অর্থাৎ কোনো কিছু, এই যে ডাকাতের ভয়, তাকে ডাকাতরা ধরে মেরে ফেলতে পারে, বা রাতের অন্ধকার, বৃষ্টিপাত, কোনো কিছুই তার পথকে আটকে রাখতে পারে না। অর্থাৎ এখানে রানারের যেই কাজের প্রতি যে কর্তব্যের প্রতি তার যে দায়িত্বশীলতা, দায়িত্ববোধ, সেটাই বুঝেছেন যে সে কোনো নিষেধ জানে না মানার। কোনো কিছুই তার কাজকে, এই যে চিঠি পৌঁছে দেবে এক গ্রাম থেকে আরেক গ্রামে, এক শহর থেকে আরেক শহরে, এই কাজে কোনো কিছুই তাকে নিষেধ করে না, করতে পারে না। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার। কারণ অনেকে বিভিন্ন চিঠি লেখে নতুন খবরের জন্য, তখন তার মোবাইল ফোন ছিল না। এই সব কিছুই তো রানার জানতো যে সে যদি না পৌঁছাতে পারে, এগুলো না নিয়ে যায়, মানুষ নতুন খবর কিভাবে পাবে। তাই তার দায়িত্বটাই ছিল নতুন খবর পৌঁছে দেয়া। রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে। তো এখানে দেখো, এখানে কি বলা হচ্ছে, রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে। যেহেতু তার কাছে অনেক খবরাখবর কিছু আছে, রানার চলেছে বুঝি ভোর হয়, আরও জোরে এ রানার দুর্বার দুর্জয়। অর্থাৎ রানার যখন দৌড়ে চলে রাত্রের মধ্যে, তখন জানা অজানার অনেক চিঠিপত্র তার কাছে থাকে, তার কাঁধের মধ্যে থাকে। তখন রানারের শুধু একটাই চিন্তা থাকে যে এই বুঝি মনে হয় যে এখনই ভোর হয়ে যাবে, অর্থাৎ ভোর হওয়ার আগেই তাকে যেতে হবে। তখন তার ভিতরে একটা উদ্দীপনা কাজ করে যে আমাকে আরও জোরে দৌড়াতে হবে, আরও জোরে, কারণ আমি দুর্বার দুর্জয়, আমাকে জয় করতেই হবে। অর্থাৎ সূর্য ওঠার আগে আমাকে শহরে পৌঁছাতেই হবে।
তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন, আরও পথ বুঝি হয় লাল ও পূর্ব কোণ। আমরা যখন চলাচল করি তখন দেখা যায় যে আমাদের সব কিছু আমরা পিছনে ফেলে আসি, ঠিক সেরকম রানার যখন দৌড়ে যায় তখন বনগুলো তার পিছে পিছে সরে যায়, অনেকটা তার স্বপ্নের মতো। অর্থাৎ তার যেই স্বপ্নগুলো পূরণ হচ্ছে না সেগুলো দূরে সরে চলে যাচ্ছে তার জীবন থেকে, তার সেই রকম স্বপ্নের মতো সে দৌড়ানোর কারণে বনগুলো তার পিছন থেকে সরে যাচ্ছে এবং বনগুলো তাকে বলছে যে তুমি আরও যাও, আরও যাও, আরও দ্রুত যাও, না হলে পূর্ব কোণ অর্থাৎ পূর্ব দিকে যখন সূর্য উদিত হয় তখন কি হয়, সেখানে লাল রঙের আভা পড়ে, সেটা বোঝানো হচ্ছে যে পূর্ব কোণ তো লাল হয়ে যাচ্ছে, সূর্য উঠে যাচ্ছে, তুমি আরও জোরে দৌড়াও। অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে চায়, কেমন করে এ রানার সবেগে হরিণের মতো যায়। তো রাত্রের বেলা তখন আকাশে অনেক তারা থাকে, তো তারা অবাক করে ভাবে যে কেমন করে এই রানারের মধ্যে এত গতি, এত উদ্যম কিভাবে আসে, কিভাবে সে হরিণের মতো এভাবে দৌড়াতে দৌড়াতে যেতে থাকে, মানে তারা অবাক হয়ে যায়। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভোরে। হাতে লণ্ঠন করে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো, মাভই রানার এখনও রাতের কালো। অর্থাৎ রানার যখন ছুটে চলে তার হাতে যে লণ্ঠনটি থাকে আলো দেওয়ার জন্য, সেটা ঠন ঠন করে বাজতে থাকে এবং জোনাকিরাও আলো দেয়। তো জোনাকিরা আলো দেয় বলতে এখানে কবি বুঝিয়েছেন যে জোনাকিরা তাকে আশ্বাস দেয় যে আমরা জোনাকিরা এখনও আছি, অর্থাৎ রাতের আধার এখনও আছে, এখনও সূর্য ওঠেনি, তুমি আরও জোরে যাও। মাভই শব্দের অর্থ যে আরে রানার তুমি এখনও যাচ্ছ না, এখনও তো রাতের কালো আছে, যাও আরও জোরে যাও। অর্থাৎ জোনাকিরা প্রাকৃতিক ইঙ্গিত দিচ্ছে যে এখনও সূর্য ওঠেনি। এমনই করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে। ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। এই যে এত একটা পরিশ্রমের কাজ, রানার তার জীবনের অনেক সুখ দুঃখ, হাসি কান্না আনন্দ সব কিছুকে উপেক্ষা করে, মানুষ সাধারণত রাত্রের মধ্যে কিন্তু একটু বিশ্রাম নেয়, ঘুমায়, কিন্তু এই আরাম আয়েশটা ত্যাগ করে সে কি করে, সে শহর থেকে শহরে সে চলে যায় এবং এই যে সারা রাত দৌড়ানোর যে কাজটা, এটা কিন্তু অনেক ক্লান্তির একটা কাজ। তার সারা শরীর দিয়ে টপ টপ করে সেখানে ঘাম ঝরে, সেই ঘামে তার মাটি ভিজে যায়। তো এই যে এত পরিশ্রমের কাজ, তারপরও কিন্তু জেনে খুবই মানে এটা একটা কষ্টের ব্যাপার যে সেই সময় তাদেরকে এই রানার পোস্টের যে চাকরিটা ছিল এটাতে কিন্তু খুব সামান্যই বেতন দেয়া হতো। দেখো এখানে দেয়া আছে, অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে, ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। দেখো কি বলছে, যে এখানে বলছে যে অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে, ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। অর্থাৎ রানার যে এত কষ্টের জীবন, তার স্ত্রী এখানে একা বিনিদ্র, মানে একটা চিন্তায় থাকে যে তার স্বামী বাইরে গিয়েছে, তার কি হবে, রাতের অন্ধকারে ডাকাতদের কবলে পড়বে কিনা বা কোনো বিপদ আসবে কিনা, এই চিন্তায় তার স্ত্রীরও সেখানে ঘুম হয় না। রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে, মানে তার তখন একটা প্রশ্ন জাগে যে এই কষ্টের দিনটা কখন শেষ হবে, কখন আমরা একটা সুখী পরিবার থাকবো, আমরা একসাথে নিদ্রা, শান্তির নিদ্রা এবং দুশ্চিন্তা ছাড়া আমরা নিদ্রা যাপন করতে পারবো। রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোয়া, পিঠেতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না ছোঁয়া। যে এরপরে বলছে যে ঘরে তো অভাব, যেহেতু সে সামান্য বেতনে এত কষ্টের চাকরি করে, তার ঘরে অনেক অভাব, তাই তাকে পৃথিবীটা তার কাছে কালো ধোঁয়ার মতো মনে হয়। তো এত অভাব থাকার পরও তার পিঠে কিন্তু অনেক টাকা আছে, কিন্তু এই টাকা সে স্পর্শ করতে পারবে না, কারণ এখানে তার দায়িত্ববোধটার দিকটা প্রকাশ পেয়েছে। রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে, দস্যুর ভয় তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে। তো বলছে যে রাতটা একদম নির্জন, আশেপাশে কেউ নাই, জনমানব শূন্য পথে কত ভয়, যেহেতু তার কাছে অনেক টাকা পয়সা আছে, হয়তো দস্যু বা ডাকাতরা এসে তাকে হত্যা করে সেগুলো নিয়ে যেতে পারে, কিন্তু রানার কাছে এই সকল কোনো কিছুর ভয় নাই। তার কাছে ভয় হচ্ছে যে কখন সূর্য উঠে যায়, অর্থাৎ সূর্য ওঠার আগেই আমাকে শহরে পৌঁছাতে হবে, আমাকে আমার দায়িত্বটা শেষ করতে হবে।
কত চিঠি লেখে লোকে, কত সুখে, প্রেমে, আবেগে, স্মৃতিতে, কত দুঃখে ও শোকে। এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো দিনও, এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ। বলতেছে যে মানুষ নানা বিষয়ে চিঠি লেখে, প্রেমের, আবেগের, স্মৃতির, সুখের, দুঃখের, কিন্তু রানারের জীবনের যে দুঃখ এটা তো কেউ জানে না। এটা একমাত্র যেই দুর্বা ঘাসের উপর দিয়ে সে দৌড়ে চলে, সেই দুর্বা ঘাসটা, সেই পথের তৃণটাই সেগুলো তার দুঃখের কথা জানতে পারে। এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে। দরদে তারার চোখ মিটিমিটি কাঁপে মিটিমিটি, এ কে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। তো এরপরে বলছে যে এই যে এত কষ্ট রানার, এই কষ্টটা দেখে যে আকাশে যে তারারও দরদে চোখ মিটিমিটি করে কাঁপে, এবং ভোরের আকাশ তাকে একটা সহানুভূতির চিঠি পাঠায়। অর্থাৎ তাকে তো কেউ চিঠি পাঠায় না, তখন ভোরের আকাশ বলে যে আমি তোমাকে তাহলে সহানুভূতির চিঠি পাঠাচ্ছি। রানার কি হবে এ বোঝা বয়ে? তখন ভোরের আকাশ বলছে যে কেন তুমি এই কাজ করছো, দরকার নেই, এই বোঝা বয়ে তোমার কি লাভ হবে, কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে, এভাবে জীবনকে নিস্তেজ করে অভাবী জীবনযাপন কাটিয়ে কি দরকার, এভাবে জীবনটাকে নষ্ট করার কোনো মানে হয় না। রানার ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল। রাত যখন সূর্য উঠে, সূর্য কী করে, অন্ধকারকে দূর করে দেয়, একটা নতুন দিনের প্রকাশ ঘটায়। আকাশও বলছে যে আকাশ যেমন লাল হয়ে যায়, ভোর হয়ে যায়, তো এরকম আলোর স্পর্শে যেমন অন্ধকার দূর হয়, সেরকম তোমার জীবনে কবে এরকম অন্ধকার দূর হয়ে যাবে, তোমার দুঃখটা কবে শেষ হবে। রানার, গ্রামের রানার, সময় হয়েছে নতুন খবর আনার। এবার আকাশ তাকে বলছে যে তুমি একটা গ্রামের রানার, তুমি স্বভাবতই যেহেতু গ্রামের গরিব লোক, ঠিক আছে, তোমাকে এখন এই খবর বাদ দাও, এগুলো আর দরকার নেই, তুমি একটা নতুন খবর নিয়ে আসো। শপথের চিঠি নিয়ে চলো আজ ভীরুতা পিছনে ফেলে, পৌঁছে দাও এই নতুন খবর অগ্রগতির মেলে। যে তুমি এই সব খবর বাদ দিয়ে এখন একটা নতুন খবরে যাও, যে সবাইকে এই যে দুঃখের, এই যে এত কষ্টের কাজ, এটা যাতে আর করতে না হয়, এটার বিকল্প কোনো আরও উন্নত কোনো ব্যবস্থা যাতে চালু করা হয়। দেখা দেবে বুঝি প্রভাত, এখনই নেই দেরি নেই আর, ছুটে চলো আরও বেগে দুর্দম হে রানার। এরপর কবি প্রত্যাশা করছে যে রানারদের এই কষ্টের জীবনটা একবার শেষ হবে, নতুন প্রযুক্তি বের হবে, মানুষের আরও উন্নত যোগাযোগ প্রযুক্তি বের হবে, রানারের এই ছুটে চলাটা, এই সামান্য বেতনে এত কষ্টের যে জীবনযাপনটা, এটা অবশ্যই একদিন শেষ হবে। তো এই ছিল আমাদের কবিতাটি। মূলত আমাদের এই কবিতাতে বোঝানো হয়েছে যে রানারের যেই চাকরিটা, সেই চাকরিটা ছিল ভীষণ কষ্টের, কিন্তু সেই পরিমাণে তার বেতনটা ছিল খুবই নগণ্য, সমাজে তার অবস্থানও ছিল খুবই কম। তো এখানে কবি এটাই প্রত্যাশা করেছেন যে এই কষ্টসাধ্য কাজে যারা নিয়োজিত আছেন, সামাজিকভাবে যাতে তারা মর্যাদা পান, মূল্যায়ন পান, মানুষ যাতে তাদের কষ্টটা বুঝতে পারে, এবং তাদের কষ্ট লাঘবের জন্য যাতে নতুন কোনো প্রযুক্তি বের হয়, এবং সেটার মাধ্যমে যাতে এই কাজটা আরও সহজ হয়ে যায়। এবং দেখো বর্তমানে কিন্তু সেটিই হয়েছে। তাহলে শিক্ষার্থীরা, তোমাদেরকে যেহেতু কবিতাটি শেখানো হয়েছে, আমি এখান থেকে তোমাদের কিছু কাজ দিচ্ছি। প্রথমে আমি একক কাজ দিচ্ছি, যেগুলো তোমরা নিজেরা এক একজন করবে। একক কাজটা হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্য কত সালে জন্মগ্রহণ করেছিলেন সেটা লিখবে। তারপর কবি সুকান্ত ভট্টাচার্যের কয়েকটি কাব্যগ্রন্থের নাম লিখবে। পরবর্তীতে তোমরা শব্দার্থগুলো জেনে নাও। রানার অর্থ যিনি দৌড়ান। তারপর দেখো এটা নতুন খবর আনার অজানা সংবাদ, যেটা ডাক বলা হয়। পরবর্তীতে দেখো হরিণের মতো মায়া, এরকম একটা উপমায় অর্থে এখানে বোঝানো হয়েছে। তারপরে দেখো লন্ঠন হচ্ছে হারিকেন। পরবর্তীতে তোমরা দেখো আমাদের পাঠ পরিচিতিটা, এইটা তোমরা সবাই লিখে নাও, যে এই কবিতাটিতে কবি শ্রমজীবী মানুষ রানারদের নিয়ে লিখেছেন। তাদের কাজ হচ্ছে গ্রাহকদের ব্যক্তিগত ও প্রয়োজনের চিঠি পৌঁছে দেয়া। রানাররা এতটাই দায়িত্বশীল যে কোনো কিছুই তাদের কাছে বাধা হয়ে ওঠে না। রাত হোক, দুর্গম পথ হোক, দুর্যোগপূর্ণ আবহাওয়া হোক, নিরন্তর তাদের এই কাজ করে যেতে হয়। চিঠি মানেই সুখে আনন্দে দুঃখে শোক ভরা সংবাদ। এই সংবাদের অপেক্ষায় থাকে তাদের প্রিয়জনদের কাছে এই খবর যথাসময়ে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। রানারদের তাই ক্লান্তি নেই, অবসর নেওয়ার অবকাশ নেই, তারা ছুটছেন তো ছুটছেন।
তাহলে এখানে তোমাদের যেহেতু তোমরা এখন স্কুল বন্ধ, জোড়ায় কাজে তোমাদের প্রয়োজন পড়বে না। তোমরা দেখো বাড়ির কাজটা করবা সবাই, তোমাদের দলগত কাজও লাগবে না। তোমরা বাড়ির কাজ যেটা করবা, বাড়ির কাজটা হচ্ছে তোমরা সবাই তোমাদের বইয়ের সৃজনশীল 1 নম্বর যেটা, সেটা তোমরা অবশ্যই বাড়ির করবা। পাশাপাশি তোমাদের বইয়ের সৃজনশীলটা ছাড়াও এখানে আমি একটি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা এই বাড়ির কাজটাও করে রাখবে। রানার কবিতার আলোকে বাংলাদেশের ডাক বিভাগের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে, এবং তোমাদের বইয়ের সৃজনশীল 1 তোমরা SW করবে। তো সবাইকে এখানেই ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। যদি আজকের ক্লাস বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে 01833220131 এই নাম্বারে ফোন করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ক্লাস নিয়ে। এই পর্যন্ত আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।